আজকে এই ভিডিওতে থাকবে যারা যারা জাপানে কোম্পানি চেঞ্জ করতে চান, যারা যারা জাপানে কোম্পানি যদি কাজ না থাকে একটা বেকার ভাতা আছে। বেকার ভাতা দৈনিক মানে 10,000 না 15,000 পাবেন, বা প্রতি মাসে কয় লাখ টাকা পাবেন বেকার ভাতা। এই বিষয় নিয়ে আলোচনা হবে এবং কোম্পানি চেঞ্জ করলে কিছু প্রবলেম হয় এবং কত টাকা খরচ হয় এই বিষয়ে আলোচনা করব। এবং একটা কোম্পানি যখন আপনাকে না চাবে, মানে আপনাকে দরকার নাই যদি বলে আপনাকে বাদ দেয় কোম্পানি থেকে, সেক্ষেত্রে আপনার তো আর কোম্পানি থাকবে না। সেক্ষেত্রে কি আপনাকে দেশে যাইতে হবে? আপনার কি ভিসা ক্যান্সেল হয়ে যাবে? এই বিষয়ে আলোচনা হবে, কারণ আমরা অনেকেই প্রবলেমে পড়ি। সেই প্রবলেমগুলো আজকে তুলে ধরবো এই ভিডিওতে। যারা যারা জাপানে আসতে চাইতেছেন তারা শুনেন, তারা কি অনেক উপকৃত হবেন, জাপানে আসার আগে সব জানবেন। এবং যারা জাপানে বর্তমানে আছেন, SSW ভিসা হোক, অন্য ভিসা হোক, হ্যাঁ, তো আজকে সকল ভিসা নিয়ে একটা মানে মোটামুটি একটা ধারণা পাবেন যে মানে জব চেঞ্জ করার ক্ষেত্রে, তারপরে মনে করেন যে প্রবলেমগুলো হয়, একটা জব চেঞ্জ করলে অন্য জায়গায় যাইতে হয়, একটা হিক্কসি বা রুম চেঞ্জ করতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ। আমি চাই এই ভিডিওটা যারা যারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ প্রত্যেকটা কথাগুলা খুবই ইনফরমেটিভ হবে এবং বাস্তবসম্মত হবেন। যেহেতু আমি জাপানে অনেক দিন ধরে থাকি, আমি যদি এই কথাগুলা যেগুলো অভিজ্ঞতা সেগুলো শেয়ার করি এবং বিভিন্ন মানুষের যে প্রবলেমগুলো হয় সবসময়, এটা যদি আপনাদেরকে শেয়ার করি, এখান থেকে একটু হলেও জানতে পারবেন, বুঝতে পারবেন এবং এখান থেকে সতর্ক হওয়ার চান্স থাকবে। যারা যারা জাপানে আছেন SSW ভিসাতে বা বিভিন্ন ধরনের ভিসাতে, এবং যারা যারা জাপানে আসবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে যাচ্ছে। চলুন আমরা শুরু করি। প্রথমত, যদি আমরা কখনো জাপানে আইসা যেহেতু আমাদের কোম্পানি চেঞ্জ করার প্রয়োজন হয়, মানে কোম্পানি পরিবর্তন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক রুলস আছে জানি না। এমবাসির একটা রুলস আছে, সেটাও জানি না, সেটাও আলোচনা করব। প্রথমে মনে করেন যে আমি কোম্পানি চেঞ্জ করব, আমার কত টাকা খরচ হয়। সাধারণত আপনি যদি কাল একটা কোম্পানি চেঞ্জ করেন, বাংলাদেশের টাকায় না হলে 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। কিভাবে খরচ হয় আমি একটু বুঝাইতেছি। আপনি যখন একটা কোম্পানি বাদ দিবেন, মানে একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আমি কিন্তু সবার কথাগুলাই তুলে ধরবো, একটু ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ মানে তথ্য আমি দিতে যাচ্ছি, মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে খুবই আপনাদের হেল্প হবে। তো বিষয়টা হচ্ছে, একটা মানুষ যখন কোম্পানিটা চেঞ্জ করে, কোম্পানি চেঞ্জ করার আগে আমাদের একটু মাথায় ভাবতে হয় যে আমি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি যাব। জাপানে কিন্তু একটা নিয়ম আছে। এই নিয়মটা কি, জাপানে যারা থাকেন তারা তো অবশ্যই বলতে পারবেন। জাপানে আপনি একটা কোম্পানিতে বাংলাদেশ থেকে বা বিভিন্ন বিভিন্ন রাষ্ট্র থেকে আসছেন, আসার পরে এই কোম্পানিতে জব করতেছেন, আপনি কিন্তু কন্টিনিউ করতেছেন, আসার পরেও কিন্তু 2 মাস পরে বেতন পাইছেন। এবং জাপানে যদি আপনি কোম্পানি চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনাকে কোম্পানি বাদ দিতে হবে। দেন একটা কোম্পানি বা আগে খোঁজা থাকতে পারে, বা আগে কনফার্ম হয়ে থাকতে পারে, বা আপনি খুঁজতে পারেন। যদি আপনি কোনো কোম্পানিতে প্রবলেম থাকে, বেতন কম থাকে, বিভিন্ন ধরনের মানুষের প্রবলেম থাকে না, মানুষ তো প্রবলেম থাকতেই পারে, সেক্ষেত্রে চেঞ্জ করার প্রয়োজন আছে। তাহলে কি করবেন? তো সেক্ষেত্রে একটা কোম্পানি চেঞ্জ করলে বাংলাদেশ টাকায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা খরচ হয়। কেন? কারণ একটা কোম্পানি চেঞ্জ করলে আপনি অন্য কোম্পানিতে যাই ওই মাসেই বেতন পাবেন না, কারণ তারপরে মাসে বেতন পাবেন। একটা কোম্পানি চেঞ্জ করে আরেকটা যখন হিক্কসি করবেন, মানে রুম চেঞ্জ করে আরেক জায়গায় যাবেন, এখানে অনেক ধরনের খরচ থাকে, রুমের মালামাল কিনা লাগে। তারপরে মনে করেন যে কিছু কোম্পানি দিতে পারে, যেমন মনে করেন কাপড় ধোয়া মেশিন দিতে পারে, বা রান্না করার ভাতের যেটা রাইস কুকার দিতে পারে। তো এগুলো 2-4টে দিতে পারে, ফ্রিজ দিতে পারে, কিন্তু অনেক কিছু কিনতে হয়, জাপানে বুঝেন তো অনেক কিছু দাম। হিয়াকুয়েন আছে, এখান থেকে কিনলেও অনেক টাকা পড়ে যায় বিভিন্ন ধরনের জিনিস, কারণ আমার অভিজ্ঞতা আছে 4বার কোম্পানি পরিবর্তন করার অভিজ্ঞতা আছে বিভিন্ন কাজে। তো সেক্ষেত্রে আমি যেহেতু এই অভিজ্ঞতাটা শেয়ার করতেছি, আপনাদের কাজে লাগবে। যদি জাপানি ইয়েন বলেন 30 মান থেকে 50 মান আপনার কি খরচ হয় একটা কোম্পানি চেঞ্জ করলে, তো এই টাকাটা হাতে নিয়ে কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করবেন।
অন্য জায়গায় গেলে অনেক কিছু কিনতে হয়, বুঝলেনই তো। তারপরে মনে করেন যে ওই মাসে বেতনটা পাবে না, যা হারে জয়েন করবেন তা না। কারণ বিভিন্ন ভিসার ক্যাটাগরি বিভিন্ন রকম আমি ধরি SSW ভিসাটা। SSW 1 থেকে যখন আপনি চেঞ্জ করে অন্য একটা ভিসাতে কনভার্ট করবেন, তখন কিন্তু SSW আপনি 1ই পাবেন না, SSW খাসুদো ভিসা পাবেন, যেটা খাসুদো নাম, হ্যাঁ, ডিএক্টিভেট ভিসা। তো সেটা পাবেন। সেটা পাইলে আপনি 6 মাসের ভিসা বা 4 মাসের বা 1 বছরের ভিসা দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার ওই ভিসা কিন্তু আবেদন করলে সর্বনিম্ন আপনি 15 দিন কিন্তু বা 13 দিন ওয়েট করতে হয়, তারপরে ভিসা কি বাইর হয়। তো এই সময়টা বসে থাকবেন। তারপরে আপনি মনে করেন যখন ভিসা পাবেন, ওই দিন তো আর কাজে যাইতে পারবেন না, ওইখানে একটু ফাইল কোম্পানিতে প্রসেস করার লাগে, হয়তো 1-2 দিন বা 3 দিন লাগতে পারে। তো সেক্ষেত্রে আপনি 15 দিন মাস্ট বি ধরেন যে আবেদন করার পর 15 দিন পরে আপনি একটা কোম্পানিতে কাজ করা শুরু করবেন, সর্বনিম্ন আর কি 15 দিন বলে, আরও বেশি লাগতে পারে, এটা মাথায় রাখবেন। তো সেক্ষেত্রে আপনার ওইখানে বসে থেকে খাওয়া লাগবে, অন্য জায়গায় কাজ করতে পারবেন না। তারপরে আপনি যখনকার জয়েন করলেন, আপনি ওই মাসে বেতন পাবেন না, তারপরের মাসে পাবেন। মানে ওই মাসে কাজ করলেন, তারপরে মাসে কাজ করে হাইরে বেতন পাবেন, যে ভাঙা টাকাটা অল্প টাকা পাবেন, সম্পূর্ণ টাকা পাবেন এমন কথা না। কিছু ভাঙা পাইতে পারেন, আবার যদি ভাগ্য ভালো থাকে 1 তারিখ থেকে শুরু করতে পারেন, হ্যাঁ, এরকম হইতে পারে। আবার তখন কি বেতনটা ফুল পাইতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ভাঙা বেতন পাবেন, অল্প পাবেন, এটা মাথায় রেখে বিভিন্ন ধরনের খরচ আছে। 50 মান না হলে 30টা মান হাতে নিয়ে কোম্পানি চেঞ্জ করবেন। এখন আপনি যদি নিজে থেকে কোম্পানি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোম্পানিতে সর্বনিম্ন 1 মাস আগে আপনাকে কোম্পানিতে জানাইতে হবে যে আমি এই কোম্পানিটা চেঞ্জ করে আমি অন্য কোম্পানিতে যেতে চাই। সেক্ষেত্রে ওরা কিন্তু 1 মাসে আপনার প্রসেস করবে, হ্যাঁ, প্রসেস করে আপনার সমস্ত কাগজপত্র ডকুমেন্টস আপনার হাতে দিবে। এখন কথা হলো, যদি কোম্পানি আপনার কোনো প্রবলেম দেখে বা বিভিন্ন কোম্পানির প্রবলেমে হোক, হয়তো কোম্পানি বাদ হয়ে যাবে বা আপনার কোম্পানি আপনাকে চায় না, সেক্ষেত্রে কি করবেন? যদি আপনাকে কোম্পানি মনে করেন যে আমি একটা কোম্পানি, আপনি আমার এখানে জব করেন, এই কোম্পানি আমি ধরেন আপনাকে চাই না, আপনার পছন্দ হয় না, আপনার কাজ কাম ভালো না, পারেন না এবং জাপানি ভাষা পারেন না বা অন্য ধরনের প্রবলেম আছে, সেই অনুযায়ী আপনাকে আমি চাই না, বাদ দিয়ে দিলাম। জাপানে এরকম রুলস কম, তারপরে অনেক কোম্পানি এরকম বাদ দিয়ে দেয় আছে, এটাকে বলে খুবই খুবই মানে আপনাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। তো সেই বিষয়টা যদি হয় আপনাদের মাঝে, তাহলে আপনারা কি করবেন, তখন পদক্ষেপটা কি? এখানে কিন্তু একটা পদক্ষেপ আছে, কি জানেন? বেকার ভাতা। বেকার ভাতাটা কি? জাপানে যখন আপনি জব হারায় ফেলবেন, পাবেন না, হ্যাঁ, কোম্পানি বন্ধ হয়ে যাবে বা কোম্পানি আপনাকে খেদাই দিবে, তো এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা বেকার ভাতা একটা অপশন আছে, জাপান সরকার এটা নির্ধারিত একটা কি হ্যালো ওয়ার্ক নাম আছে এটা, হ্যাঁ, হ্যালো ওয়ার্ক। তো সেখানে যায় আপনি কিন্তু যে বেকার ভাতাটা পাবেন, দৈনিক হইতে পারে 10,000 পাইতে পারেন, 15,000 পাইতে পারেন, 8,000 পাইতে পারেন। এটা একটা নির্ভর আছে, কারোর উপর নির্ভর করে। এই নির্ভরটা হইল কোয়ো হোকেন, একটা কোয়ো হোকেন আছে, ইন্স্যুরেন্স আছে। সেই ইন্স্যুরেন্সে যদি আপনি 24 মাস মানে 2 বছর ঠিকঠাকভাবে গ্যাপ না দিয়ে যদি আপনি পে করছেন, এরকম তথ্য যদি আপনি দিতে পারেন তাদেরকে, তাহলে তাদের কাছ থেকে আপনি যে পর্যন্ত কোম্পানি চেঞ্জ মানে কোম্পানি খুঁজে না পাবেন, ওই পর্যন্ত মানে বেকার ভাতাটা আপনি পাবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটা নিউজ। তো এটা কিন্তু পাবেন, অনেকেই জানে না, অনেকেই জানে, যারা জানে না, তো সকলের জন্যই। কারণ যারা জানে না তারা শিখলো, আর যারা জানে তারা কিন্তু অবশ্যই, যারা জানে না তাদেরকে বইলেন, এগুলো শিখাবেন। তো তারপরে মনে করেন যে হইলো, হ্যাঁ, একটা কি অ্যামাউন্ট পাবেন, ভালো একটা অ্যামাউন্ট পাবেন আপনি। আবার আরেকটা বিষয় হলো, ভালো একটা অ্যামাউন্ট তো পাবেন বেকার ভাতাতে। এটা পাবেন কিভাবে পাবেন, যদি প্রসেস না করতে পারেন আমাকে বইলেন। যারা এরকম অপশনে বা এরকম সিচুয়েশনে থাকবেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর হইলো বিষয়টা যে আপনি যেহেতু একটা কোম্পানি থেকে আপনাকে বাহির করে দিছে বা আপনি কোম্পানিতে খুবই হয়ে গেছেন, সেক্ষেত্রে আপনি যে কোম্পানি খুঁজতেছেন,
যে কোম্পানি অনেক সময় পাইতেছেন না, আপনার কোনো কেউ নিতেছে না, তো সেক্ষেত্রে এইরকম কিন্তু পজিশন থাকে। কখন থাকে? যখন আপনার কোনো এবিলিটির কোনো সার্টিফিকেট থাকে না, যে আপনি কাজ করছেন, ভালো একটা অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে, বা একটা গাড়ির লাইসেন্স আছে, বা একটা এক্সেলেটরের লাইসেন্স আছে, এগুলো থাকলে কোম্পানি নেই, টানে বেশি। এটা ওয়েল্ডিংয়ের লাইসেন্স আছে, হ্যাঁ, এগুলো থাকলে কোম্পানি টানে বেশি। সেক্ষেত্রে আপনাদের কি এগুলো যদি না থাকে, তখন কিন্তু কোম্পানি পাইতে খুব কষ্ট হয়ে যাবো, টাফ হয়ে যাবো। তখনকার কি আপনার এম্বাসিতে কিন্তু জানাইতে হবো যে আমি কোম্পানি খুঁজতেছি, পাইতেছি না, একটু আমাকে সময় দেন। এটা অনেকেই বলে যে 2 মাস বা 3 মাস সময় থাকে, কিন্তু এটা আসলে কোনো রুলস না, কোনো রুলসের মধ্যেও নাই এটা নিয়ম। এম্বাসির রুলস যেটা আছে এটা নাই, কারণ আমি এম্বাসির রুলস অনুযায়ী কিন্তু কথা বলতেছি। তখন মানে 10-15 দিন যাওয়ার পরে যে বলবেন যে আমার কোম্পানি থেকে খুবই হয়ে গেছে, বা আমার কোম্পানি নষ্ট হয়ে গেছে, আমি কোম্পানি বাদ দিছি, বা যেমনি করে বোঝার লাগে বুঝাবেন, সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলা যাবো না। হ্যাঁ, কারণ জাপানে মিথ্যা কথা বলে প্রবলেম হবো। তো সেক্ষেত্রে আপনাদের কি ওই এম্বাসিতে সুন্দর করে বুঝার লাগবো, বুঝে তখন আপনাকে সময় দিব। সময় দিলে আপনি ওই সময় কোম্পানি তাড়াতাড়ি খুঁজবেন, মানে তাড়াতাড়ি খোঁজার জন্য সময় দিব। ওই সময় পার হয়ে গেলে পার হওয়ার আগে ওদের কাছে আবার যোগাযোগ করবেন যে আমার তো কোম্পানি অনেক চেষ্টা করতেছে, পাইতাছি না, আমি আরেকটু সময় চাই, তখন আরও সময় দিব। আপনার কিন্তু ভিসা বাতিল হবো না। ভিসা যদি মেয়াদ কাইটেও জায়গা, আবারও কিন্তু অন্য একটা ভিসা দিব, হ্যাঁ, যেমন খাসুতো ভিসা বলেন, এরকম দিব। কিন্তু আপনাকে দেশে, যে মনে করেন কোম্পানি আপনাকে চাইলো না, দেশে পাঠাই দিল, আপনার প্রবলেম থাকলো, দেশে পাঠাই দিল, এইরকম না। আপনাকে দেশে যাইতে হবে না, ভিসাও ক্যান্সেল হবে না, কোনো কিছু না। কিন্তু আপনাকে একটা কি যে এম্বাসির রুলসটা আছে, এই রুলসের মধ্যে আপনাকে থাকতে হবে। ঠিক আছে, কইও হোকেন 12-24 মাস যদি পে করেন, একটা যে রুলস পালন করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটা কি বেকার ভাতা পাইলেন, এটা একটা রুলসের মধ্যে থাকে। তারপরে এম্বাসিতে আপনি কি জব পাইতেছেন না, ওদেরকে মানে ওদের সাথে কন্ট্যাক্ট করলেন, এটাও একটা রুলসের মধ্যে। যখন আপনি ওদের অনেক দিন হয়ে যাবো ভিসার জন্য, ভিসা বাতিল হয়ে গেছে, মানে কোম্পানি বাদ দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, ভিসা কিন্তু সমস্যা হবে কখন? আপনি রুলস পালন করেন নাই, কি করেন নাই, আপনি এম্বাসিতে যোগাযোগ করেন নাই, যে আমার সময় চান নাই, তখন কিন্তু আপনি ভিসা বাতিল হয়ে যাব। তখন ভিসা বাতিল হবো, তখন প্রবলেম হইতে পারে। এখন বাতিল হইতেও পারে, না হইতে পারে, এটা 100% শিওর না। সেক্ষেত্রে এম্বাসি এটা কি চিন্তা করবে যে আপনাকে কি করা যায়। সেক্ষেত্রে আপনারা কি এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ, মানে কি এই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবেন আর কি। কারণ এইভাবে কখনো কি রুলসের বাইরে যাবে না। জাপানের রুলসের বাইরে গিয়ে জাপানে কেউ থাকতে পারে না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হলো, যারা যারা আমার এই বিষয়টা জানেন, অবশ্যই যদি কমেন্ট কেউ করে, তারা যদি দেখেন, অবশ্যই কমেন্টের উত্তর দিবেন ভাই, কারণ মানুষদেরকে হেল্প করেন। আর যারা যারা মনে করেন জাপানে আসবেন, তাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলি, তারা বাংলাদেশে থাকতে জাপানের রুলসগুলো কীরকম, আমার ভিডিওটা দেখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আমার ভিডিওতে জাপানের সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় ইনশাল্লাহ, বেতন থেকে শুরু করে রুলস সম্পর্কে সমস্ত কিছু থাকবে ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক আছেন, আর যারা যারা ইউটিউব আছেন, হ্যাঁ, ফেসবুক আছেন ফলো করবেন, এবং ইউটিউব আছেন সাবস্ক্রাইব করবেন। আর বিষয় হলো, যারা যারা কোনো কিছু না বুঝেন যে ভিসা সম্পর্কে, কোন ভিসাতে গেলে ভালো হবে, হ্যাঁ, আমার জন্য কোনটা বেশ, আমি কীভাবে লেখাপড়া করব, সেই বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি প্রতি শুক্রবার বিকাল বাংলাদেশের সময় 3টা থেকে 4টা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিই। আমার ফেসবুকে আছে অলরেডি, সবসময় থাকে না, ডিলিট করে দিই, কিন্তু ফেসবুকে আমি কম ব্যবহার করি, ইউটিউবটা বেশি ব্যবহার করি। তো ইউটিউবে পোস্ট অপশন আছে, পোস্ট অপশনে গেলেই দেখতে পারবেন, হয়তো আমার একটা ছবি দেওয়া থাকবে, এখানে লেখা থাকবে নাম্বার দেওয়া, নয়তো একটা স্ট্যাটাস দিতে পারি যে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এরকম থাকতে পারে। তো সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে লক দিলে হয়তো আপনার ফোন নাও ধরতে পারি, বা একটু লেট হইতে পারে, কিন্তু ঘাবড়াবেন না, কারণ আমি হয়তো একটা মানুষ, আমার কাজকর্ম আছে, আবার আপনাদের লেগে ভিডিও বানাই, আবার মানুষদেরকে জাপানে নিয়ে আসি, হেল্প করি, বাংলাদেশ থেকে নিয়ে আসি, হেল্প করি, আমি একটু ব্যস্ত থাকি। সেক্ষেত্রে ঘাবড়াবেন না, অবশ্যই আমি সিরিয়ালভাবে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, জাপানে ভালো একটা, হ্যাঁ, লাইফ গড়েন, এবং যারা যারা জাপানে আসবেন সবার জন্য ওয়েলকাম। আর যারা যারা জাপানে আছেন, জাপানের রুলস সম্পর্কে জানেন, হ্যাঁ, যারা জানেন হয়তো আবার বললেন না যে তুমি বেশি জানো, আমরা জানি না, আমার থেকে অনেক জ্ঞানী আছে, অনেক ভালো ভালো কি স্টুডেন্ট আছে, ভালো ভালো কি তত্ত্ববহুল লোক আছে, আমি কিছুই জানি না।
আমি যেতটুকু জানি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি।